ওয়েল, আমি এতক্ষণ ইউটিউবে অন ছিলাম, তো এবার ফেসবুকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভীষণ ভীষণ অভিনব এক্সাইটিং ভূতের গল্প নিয়ে। আচ্ছা, আজকে যেটা ইউটিউবে শেয়ার করেছি সেটাও একটা ভীষণ ইউনিক স্টোরি ছিল, একটা অদ্ভুত ছবির গল্প, যে ছবিটা একজন কালারিস্ট কালার করতে গিয়ে কি বিড়ম্বনায় পড়েছিলেন, তো সেটা নিয়ে একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা। যারা মিস করে গেছো তাদের জন্য বলে দিচ্ছি, শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল, ওখানে ওটা আপলোড করা হয়ে গেছে, তোমরা যাবে আর ডেফিনেটলি তোমরা ওটা শুনে নেবে, এনজয় করো। আর তার সাথে এখানেও তোমাদের জন্য একটা দারুণ দারুণ ইন্টারেস্টিং স্টোরি আজকে থাকছে। আর সব শেষে আজকে আমি আমার ক্লাস নেব, আমার থেকে শেখা হয় না, আমি অনেক কিছু পরেও এখনো পর্যন্ত একই গোয়ালের গরু, আমার কোনো বুদ্ধি আর বৃদ্ধি ঘটছে না, তো আমাকে একটা ক্লাস নিতে হবে হালকা করে নিজের জন্যই। এবং একটা অদ্ভুত অভিজ্ঞতা রিসেন্ট পাস্টে হলো, মানে কি করে ডিজিটাল চিটিংবাজি চলছে আজকাল, তো সেই একটা অভিজ্ঞতা আমার হয়েছে। সত্যি কথা, আমি সেটা তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব দুটো কারণে। একটা হচ্ছে আমার নিজের রাগ হয়েছে, তাই নিজেকে আর তো কারোর সামনে ছাড়তে পারি না, তোমাদের সামনে ছাড়া, তো একটু নিজেকেও শেখাতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদেরকে ওয়ার্নও করতে হবে যে তোমরাও এই খপ্পরে পড়তে পারো, সো বি ওয়ার্ন, একদমই পড়বে না, তো সেটা একদম লাস্টে আসবো, ঠিক আছে? তো আগে আমি গল্পগুলো বলে নিই। সবাই আস্তে আস্তে জয়েন করছে, চলো একটু তাড়াতাড়ি তোমরা জয়েন করতে থাকো। মিষ্টু দত্ত লিখছে চলে এলাম, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ মিষ্টুদি। তুমি মিস করে গেছো ইউটিউবের স্টোরিটা, তো চাইলে পরে শুনে নেবে, একটা অসাধারণ কিন্তু ইউনিক গল্প তোমাদের জন্য আজকে আমি প্রেজেন্ট করেছি। আচ্ছা, সবাই জয়েন করতে করতে আমি এখনো পর্যন্ত আজকে জয়েনিংটা দেখতে পাচ্ছি না। সুলগ্না রুম্পা ব্যানার্জিস ওয়াচিং দেখাচ্ছে, কিন্তু কমেন্ট সেকশন আমাকে সেইভাবে দেখাচ্ছে না। এই তো সুলগ্না কমেন্ট করছে, এসে গেছি। বিষয়টা হলো আমিও ভালোবাসা দিয়ে লাথি কাঁটা ছাড়া কিছুই পাইনি গো, আমিও তোমার বন্ধু গো, আমিও সেই ভালোবাসায় মানে কি ঠকান ঠকেছি, আজকে সেই গল্পই বলবো তোমাদেরকে। আচ্ছা, সবকিছুর আগে চট করে বলে ফেলি যে আমি বেশ কিছুদিন আগে তোমাদেরকে অদিতির একটা প্রোডাক্ট দেখিয়েছিলাম। অদিতি ও হচ্ছে তোমার আদিস ভেষজের তরফ থেকে আমাকে প্রচুর প্রচুর ভেষজ নানান ধরনের প্রোডাক্ট পাঠিয়েছিল, আমি তোমাদেরকে ডিসপ্লে করেছিলাম। তার মধ্যে একটা ছিল হচ্ছে হেয়ার কালার। তো আমি বলেছিলাম এটা আমি ইউজ না করে তো রিভিউ দিতে পারবো না, তো আজকে আমি তোমাদেরকে একটু দেখো, আমি এই বক্সটা ইউজও করেছি, আমি এই হেয়ার কালারটার একটা রিভিউ দিতে খুব ইন্টারেস্টেড। আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে অদিস ভেষজের তরফ থেকে একটা হ্যান্ডমেড, এটা বার্গেন্ডি কালারের ওপরে ছিল। বাট আই এম টেলিং ইউ, বার্গেন্ডি বা ব্রাউনটা বড় কথা নয়, বা ব্ল্যাকটা বড় কথা নয়, এটা বিভিন্ন কালার অপশনে থাকবে। মেন হচ্ছে এই প্যাকটা এত সুন্দর একটা হেয়ার প্যাকের মতন ব্যাপার, যেটা ইউজ করাতে চুলটা আরো বেশি ভলিউমাস লাগছে, আরো বেশি স্মুথ হচ্ছে, অন্তত আমার ক্ষেত্রে এরকম আমি এফেক্ট পেয়েছি। এবং শুধু তাই নয়, এটাতে যাদের গ্রে হেয়ার্স এর যদি প্রবলেম থাকে তাহলে একটা একদম ন্যাচারাল কালার এনে দিচ্ছে, যে কালারটা ইভেন লং লাস্টিং। মানে আমি আপ টু 20 দিন দেখার পরে আজকে রিভিউটা দিচ্ছি, 20 দিনেও এক ফোঁটা কালারের কোনো এদিক ওদিক হয়নি, ঠিক আছে? তো এটা ও আমায় বলেছিল যে চোখ বন্ধ করে মাসে একবার করলেই হয়ে যাবে, 1 মাস থাকবে কালার গ্যারান্টি, কিন্তু আমি তবু নিজে এক্সপেরিমেন্ট করে তোমাদের বললাম 20 দিনের মাথায় আমি দেখে নিয়েছি এতটুকু কালারের কোনো পরিবর্তন ঘটেনি। এবং এটা কিন্তু কোনো কালারও আসছে না, এটা হচ্ছে কি তোমার মেহেন্দি পাতা, কেশুত্ব পাতা, একদম ভেষজ উপাদানের যে রংটা থাকে সেটা দিয়ে তৈরি করা হয়েছে, এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি। কাজেই এটা এমন একটা সুন্দর হেয়ার কালার যেটা ইউজ করলে তোমার চুলটা একটা ন্যাচারাল কালারও পেয়ে যাচ্ছে, তার সাথে সাথে আরো তোমার হেয়ার কোয়ালিটিটা ইমপ্রুভ করছে, যেখানে কেমিক্যাল কালার ইউজ করলে উল্টে সেটা আরো ডিক্রিজ করবে। সো আমার মনে হয় এটা অনেক বেটার অপশন। যারা তোমরা হেয়ার ডাই ইউজ করো বা কালার ইউজ করো তাদেরকে বলবো একবার এটা নিয়ে ট্রাই করতে পারো। আরো স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, যারা হেয়ার কালার বলতে সেই একদম কটকটে গোল্ডেন বা ব্রাউন কালারের হেয়ার চাইছো তাদের বিষয়টা আমি মানে অতটা বলতে পারবো না, কিন্তু যাদের উদ্দেশ্যটা হচ্ছে সেরকম করা না, চুলের কালার করা মানে হচ্ছে চুলটা সাদা হয়ে গেছে, জাস্ট গ্রে হেয়ারটাকে কভার করবে, তাদের জন্য আমি বলবো একদম পারফেক্ট চয়েস। একদম ন্যাচারাল একটা কালার দেবে, পুরো গ্রে হেয়ার্স গুলোকে কভার করে দেবে, সুতরাং এবং তার সাথে চুলটা আরো ভালো লাগবে, ঠিক আছে? তো না, এটা খুব ইজি টু ইউজ ইভেন, ঠিক আছে? এটা একদম ইনস্ট্যান্টলি ইউজ করা যায়, প্রথম দিন লাগিয়ে রেখে তারপরে ধুয়ে নিতে হয় এবং তারপরের দিন শ্যাম্পু করতে হয়, এটা হচ্ছে মানে এই প্রসিডিওরটা আর কি ইউজ করার। তো খুব ইজি টু ইউজ, কোনো প্রবলেম নেই। যারা যারা মনে করছো যে তোমরা অদিতির থেকে পুজোর আগে এইরকম একটা হেয়ার কালার দেখবে, তারা 8017925435 নাম্বারে ওকে যোগাযোগ করবে, 80
017925435 ওকে। আর ওয়ান মোর থিং বলে দিচ্ছি, ও কিন্তু রিসেন্টলি একদম হার্বাল ফাউন্ডেশনসও নিয়ে এসেছে। এটার দাম খুব বেশি না, 250 মতন হবে, যেটা তুমি আরামসে 4 থেকে 5 বার ইউজ করে নিতে পারবে, ঠিক আছে। তো 250 4 থেকে 5 বার, মানে আমি বলবো একদম, আর বললাম না প্রচুর ডিউরেশনে তোমাকে ইউজ করতে হবে, ওটা আরামসে তোমার 3-4 মাস কেটেই যাবে এরকম একটা ডাব্বা। এবার তোমার চুলের হেয়ার লেন্থটা অবশ্য ডিপেন্ড করছে, সেটা তোমাকে একটু দেখে নিতে হবে, তবে তুমি যোগাযোগ করে ওর সাথে কথা বলে দেখতে পারো। 8017925435 এটা হচ্ছে ওর নাম্বার। আর ও কিন্তু একদম রিসেন্ট হার্বাল ফাউন্ডেশনও নিয়ে যে লঞ্চ করেছে, যেটা আমি তোমাদেরকে পুজোর পর ডিসপ্লে করব। বিভিন্ন শেডসের ফাউন্ডেশন অ্যাভেলেবেল রয়েছে, সেটা আমি এখনো ট্রাই করিনি, ট্রাই করে সেটার রিভিউ আমি শেয়ার করবো ডেফিনেটলি। বাট আপাতত আমি শুধু বলে দিলাম, যদি তোমরা কেউ দেখতে চাও, ওর কাছে ফাউন্ডেশনও অ্যাভেলেবেল, ইয়েস, একদম হার্বাল ফাউন্ডেশন, যেটা স্কিনের কোনো এফেক্ট করবে না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুব এফেক্টিভ হবে, বাচ্চাদের নাচ টাচের জন্য লাগে না, তো আমরা একদম কেমিক্যাল ফ্রি ফাউন্ডেশন চাই, তো একদম ভেষজ প্রোডাক্টস দিয়ে তৈরি হয়েছে। তো ও এটা একদম নতুন একটা ইনোভেটিভ কনসেপ্ট নিয়ে এসছে, তোমরা চাইলে একবার ওর কাছে ট্রাই করে দেখতে পারো। 8017925435। আর আজকে আমার ড্রেসটার সাথে এই যে সুন্দর নেক পিসটা, যেটা পুরো আর্ট ওয়ার্কের ওপরে আছে, দেখো একটা সুন্দর বোর্ড ওয়ার্ক, যেখানে সুন্দর করে হাতে ড্রয়িং করা রয়েছে, এটা হাতে আঁকা রয়েছে, আর তার সাথে এরকম নিচে কি সুন্দর করে, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, মনস্ট্রিতে যেরকম থাকে না গোল 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 ঘুমছে ওরকম, তো এটা খুব সুন্দর লাগছে দেখতে, একটা দারুণ এক্সক্লুসিভ লুক ক্রিয়েট করেছে, একটা খুব সুন্দর একটা স্টেটমেন্ট পিস এটাকে বলা যায়, যেটা তুমি খুব গর্জিয়াস কিছুর সাথে পরলে এটা হয়তো ভালো লাগবে না, এটাকে আমার মনে হয়, আমার যেটা মনে হয় যে এই ধরনের বড় পিসগুলোকে কি হয় শুধু এক্সক্লুসিভলি এটার জন্যই পরা উচিত। একদম প্লেন মনো কালারের কোনো টি শার্ট বা কোনো ড্রেস পরে নাও, তার সাথে এরকম একটা পিস পরে নাও, তো সবটাই দেখতে খুব ভালো লাগবে। আদারওয়াইজ যদি খুব গর্জিয়াস কিছুর সাথে আবার এটা থাকে, তাহলে দুটোই আর কি একটাখানি হিজিবিজি হয়ে যেতে পারে। তো আমার বেসিক্যালি এই ড্রেসটার সাথে এটা খুব ভালো লাগলো, পারফেক্ট লাগলো। আমার মনে হয় তোমরাও যদি এরকম কিছু এক্সক্লুসিভ জুয়েলারি ট্রাই করতে চাও, তোমরা ডেফিনেটলি পিয়াসী আর মুনমুনকে যোগাযোগ করতে পারো। এটা আমাকে পাঠিয়েছে নকশিকাথা তরফ থেকে পিয়াসী আর মুনমুন। 8017530208, রিপিট করছি 8017530208, কারণ অলরেডি সবার জামা কাপড়ের শপিং তো শেষ হয়ে গেছে। এবার যদি কিছু মনে করছো জুয়েলারিস ছোটখাটো কিছু পারচেস করবে, এখনো হাতে একটু সময় আছে, করে নিতে পারো। আর এমনিতেও ওরা কাঁথা স্টিচের অসাধারণ কাজ করে, আমি তো আগের দিনই নকশি কাঁথার কাজ তোমাদের দেখিয়েছি, আগামী দিনে আবার দেখাবো। তো অসম্ভব ভালো হাতের ফিনিশিং কাজ, যারা স্টিচ ওয়ার্কের ওপর প্রেফারেন্স আছে, এমব্রয়ডারি কিংবা কাঁথা স্টিচ প্রেফার করো, ডেফিনেটলি শাড়ি চুড়িদার সব কিছুর জন্য ওদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। 8017530208। আচ্ছা, এবার তাহলে গল্পে যাওয়া যাক, গল্পটা শুনে নি। আজকে জায়গা পাল্টেছো, কবে আসছো কলকাতা? কলকাতায় কবে যাচ্ছি বলতে পারছি না, আমার হাজবেন্ডের আবার অডিট ঢুকেছে, বাট আপাতত তোমার জায়গাটা পাল্টায়নি, মানে আমি একটু উঁচুতে বসেছি এই আর কি, কোনোদিন মাটিতে বসে যাই, মাটিতে বসতে আমার ভালো লাগে, হাত পা ছড়িয়ে বসে গল্প বলতে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। ওকে, হাই ডি ফ্রম বাংলাদেশ, নামটা নাও আমার নিশাভ, কি এটা লেখা আছে, তাল দন্তে সয়াকার বয়সী ল, শালসাবিল প্রজ্ঞা, আচ্ছা নিশাদ শালসাবিল প্রজ্ঞা, খুবই অভিনব একটা নাম। আচ্ছা, টুডে ইজ মাই বার্থডে, নিশাদ শালসাবিল প্রজ্ঞা, হ্যাপি বার্থডে আমাদের পুরো ইউনিটের তরফ থেকে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভীষণ ভালো থেকো, খুব ভালো করে বার্থডেটা কাটাও, আগামী বছরটা খুব ভালো কাটো, এবং তোমাকে আবার সবাই উইশ করে দিচ্ছে দেখো হ্যাপি বার্থডে, তো আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আচ্ছা, তাহলে এবার আমি গল্পে যাই, আর কথা বাড়াচ্ছি না। তো আজকে যে গল্পটা আমি এখন বলবো সেটা আমাকে পাঠিয়েছে পাপিয়া ঘোষ। আচ্ছা, তো পাপিয়ার এই গল্পটা মানে জাস্ট আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ঘটনাটা এত অদ্ভুত, দেখো এটা হচ্ছে ওর পাড়ায় এক ভদ্রলোক আছেন, যিনি ওই তোমার জব করতেন সম্ভবত বোধহয় ইলেকট্রিসিটি বোর্ডে, তো ওইখানে ওনারই এক বোন আছেন, তো তার বোনের ঘটনা। হ্যাঁ, এটা তো ওনার বোনের বিয়ে হয়েছিল চেন্নাইতে, ওখানে ওনাকে কথাই ছিল যে বিয়ের পরে পরে ওদেরকে শিফট করে যেতে হবে এবং চেন্নাইতেই ওনাকে থাকতে হবে, কারণ ছেলেটি বোধহয় চেন্নাইতে কিছু একটা সরকারি চাকরি করে। তো ঠিক আছে, সেই মতো মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ছিলেন, তো ওনাকে চেন্নাইতে যেতে হবে। তো এবার বিয়ের পর কি হলো, জাস্ট বিয়েটা হয়েছে, অষ্টমঙ্গলাটা পেরিয়েছে আর ওরা চেন্নাইতে চলে গেছে।
এবার অনেকেই জানো যে বিয়ের পর পরই কনসিভ করে যায়, তো ওখানে যেহেতু ওরা এমনিতে একটা হানিমুনের মতন ব্যাপার, খুব প্রাইভেসি পেয়েছে, তো 1 মাসের মধ্যেই উনি প্রেগনেন্ট হয়ে যান। এবং তারপর যেহেতু তখন সবে বিয়ে হয়েছে, বাচ্চা মেয়ে সেরকম কিছু পারে না, তো ওকে, ওর বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি ভদ্রেশ্বরে, তো ওকে ভদ্রেশ্বরে আবার বাড়িতে পাঠানো হয়েছিল যে ঠিক আছে বাচ্চাটা হয়ে যাক, তারপরে বাচ্চাটা হয়ে গেলে মোটামুটি তারপর আতুর টাতুর উঠলে তখন নাই নিয়ে যাওয়া হবে। তা ঠিক আছে, ও কি করলো, ওই যখন ওর মানে একটু ভরা মাস চলছে, ওকে বোধহয় ওখান থেকে 7টা দিয়ে, কয়েক মাসও ছিল চেন্নাইতে, তারপর দিয়ে প্রেগন্যান্সি চলাকালীন ভদ্রেশ্বরের বাড়িতে চলে আসে। এবং ভদ্রেশ্বরের বাড়িতে এখানে সুস্থভাবে বেবিটা ডেলিভারি হয়। বেবিটা ডেলিভারি হয়ে যাওয়ার পর এখান থেকে ওর আঁতুর ওঠে, তারপর বাচ্চাটা একটু ঝরঝরে হওয়ার পর ও আবার চেন্নাইতে ওয়াপস গেছে। তো এই পুরো টাইমটা ও কিন্তু ভদ্রেশ্বরেই ছিল। ওকে, এবং ছেলেমেয়েটির না খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল, মানে ওর এইচএস পরীক্ষা দেওয়ার পরেই বিয়ে হয়ে গেছিল। এইচএসটা তার কিছুদিন আগে ওরা দিয়েছে, তারপর 1-2 বছর একটু দেখাশোনার পর্ব চলছিল, তারপরে বিয়েটা হয়ে গেছে আর কি। যথারীতি ও ওখানে যাওয়ার পর মানে এত স্মার্ট ছিল মেয়েটা যে কিছুদিনের মধ্যে দেখা গেল যে এমনিতে এতদিন ওখানকার ভাষা মানে থাকার পরেও কিন্তু দাদা খুব একটা ভালো করে রপ্ত করতে পারেননি, মানে ওর হাজবেন্ড অত সহজে সাউথ ইন্ডিয়ান বলতে পারতো না, কিন্তু ওখানকার ল্যাঙ্গুয়েজ ও একদম ঝরঝর ঝরঝর করে 1 মাসের মধ্যে সুন্দর ওখানকার ল্যাঙ্গুয়েজের সাথে একদম ফ্লেক্সিবল হয়ে গেল, সুন্দরভাবে কথা বলতে পারে, মানে শুনলে মনে হবে লোকাল পার্সন কথা বলছে, এরকম এত স্মার্ট ছিল মেয়েটা। লোকাল পার্সন কথা বলছে মনে লাগবে, তো ও একদম ঝরঝর ঝরঝর করে শুনতে পায় যে ওরকম বলতে থাকে। তারপরে ওখানকার রান্না মানে কোনটা মানে এত স্মার্ট কেউ হয়, 1টা মাসও যাচ্ছে না মানে ও যেন সবকিছু ওখানে দেখলেই শিখে যাচ্ছে এরকম ব্যাপার, মানে ঝট করে রান্না করতে পারছে, ঝট করে সমস্ত ভাষাটা শিখে যাচ্ছে। সবাই ওকে খুব বাহবা দিত যে বাবা তুই কি স্মার্ট রে, এত কিছু এরকম ভাবে সম্ভব ম্যানেজ করা, বাচ্চা একা হাতে সামলাচ্ছিস, ঘরের সমস্ত কাজ করছিস, মানে ওর কোনো কাজ করতে না একদম সময় লাগতো না, ঝরঝর ঝরঝর চোখে নিমেষে সব কাজ করে ফেলতো, সবকিছু করতো, হাজবেন্ডের সাথে কোনোদিন ঝগড়াঝাটি করতো না, মানে খুব সুন্দরভাবে একটা হেলদি ম্যারিড লাইফ ওরা কাটাচ্ছিল। মানে সবাই অবাক হয়ে যেত যে এত ভালো কাপেলও হয়, এত ভালো মানুষও হয়, ঠিক আছে। ভীষণ শান্ত শিষ্ট হয়ে থাকতো এবং বাচ্চাটাকে খুব সুন্দর করে একা হাতে বড় করছে, তার সাথে সাথে রান্না বান্না সব ম্যানেজ করছে। তো আগে পুজো আচ্ছা করতো, কিন্তু এই বাচ্চা হওয়ার পর থেকে আস্তে আস্তে না ওর একটু মানে কি হলো, এখান থেকে চলে যাওয়ার পর ওখানকার ঠাকুর বাকুর তো অত মানতো না, আর এখানের থেকে একটু ডিটাচড হয়ে গেছে, তো ওরকম নিত্য পূজাটাও বন্ধ করে দেয়, তো পুজো আচ্ছা সেরকম করতো না, তো ঠাকুরের দিকে মনটা ছিল না। বাট আদারওয়াইজ ওই পুজোটা ছাড়া বাকি ঘরের সমস্ত কাজ A to Z নিজে হাতে করতো। তো এরকম চলতে থাকে, বাচ্চাটাও কি সুন্দর, এত সুন্দর মা বাবা ছত্রছায়ায় বড় হচ্ছে, আনন্দ করে বড় হচ্ছে। হতে 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 দেখতে দেখতে বাচ্চাটার 11 বছর বয়স হয়ে গেল, মানে বাচ্চাটা প্রায় 11 বছরে পড়ে গেছে। হ্যাঁ, আর তার ধরো কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছিল, মানে ওর যখন বিয়ে হয়েছে মানে বাচ্চাটা হওয়ার পর 11 বছর কেটে গেছে, 11 বছর পরে মানে বাচ্চাটার আর কদিন পরে গেলেই আর কি 12 বছরে বাচ্চাটা পড়বে এরকম আর কি। তো এই সময় হঠাৎ করে মেয়েটির মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা গেল। অস্বাভাবিকতা বলতে ওর হাজবেন্ড বলছে একদিন অফিস থেকে ফিরে এসে বসে দেখছে বাচ্চা স্টাডি রুমে, তখন তো বাচ্চাটা 11 বছর বয়স একটু বড় হয়ে গেছে, তো ও নিজের রুমে পড়ছিল, আর ও দেখছে ঘর অন্ধকার করে ওর ওয়াইফ বসে আছে। তো ঘরে ঢুকে লাইটটা খাটাস করে জ্বালতেই দেখছে কি ওন এরকম বসে বসে একটা একটা করে মট 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 করে কটকট করে নিজের চুল ছিঁড়ছে, এরকম করে চুলটা একটা করে ছিঁড়ছে, এরকম করে হাতের মধ্যে পাকাচ্ছে, সে কেমন যেন একটা করছে, এরকম মাথাটাকে মানে চুল কাচ্ছে, মানে একটা অদ্ভুত রকম লাগছে দেখতে, সে ইচিং পিচিং হলে গায়ে যেরকম হয় ওরকম করছে। তারপর ওকে বলছে কি হয়েছে তোমার, এরকম করছো কেন, শরীর খারাপ করছে? তো সে না কোনো সদুত্তর দিল না, না না তুমি বসো আমি খেতে দিচ্ছি বলে ও চলে গেল। ঠিক আছে, আমার কেমন ঠান্ডাটা লেগেছে দেখেছো। তো ও যথারীতি বললো যে না তুমি বসো আমি খেতে দিচ্ছি, তুমি ফ্রেশ হও। তো যথারীতি দাদা তো ফ্রেশ হয়ে খেতে বসেছেন। এবার তারপরের দিন বলছে আমার না ভীষণ মাছ খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে একটু মাছ এনে দাও না গো, একটু প্রাণ ভরে কাঁচা মাছ খাই। বলছে কাঁচা মাছ খাবে কেন,
সেই দাদা বলাতে তো উনি খুব ভালোবাসতেন ওয়াইফকে, তো উনি প্রচুর মাছ এনে দিয়েছেন। তো পরের দিনকে এতগুলো মাছ এনে রাখলো, ভাবলো যে ঠিক আছে এই সপ্তাহটা পুরো কেটে যাবে। অদ্ভুতভাবে পরের দিনই বলছে এই মাছ কিন্তু শেষ হয়ে গেছে, আবার মাছ আনতে হবে। তো বলছে যে আমি তো খেলামই না সেভাবে, আর বাচ্চাও আর কত খায়, তো অত মাছ কোথায় গেল? আমার না ভীষণ মাছ খেতে ইচ্ছা করছিল, আমি সব মাছ খেয়ে নিয়েছি। বলে তুমি সব মাছ অত রান্না করে খেয়ে নিলে? তখন বলছে হ্যাঁ সব মাছ খেয়ে নিয়েছি। তো এই করতে করতে ওর হাজবেন্ড একদিন হঠাৎ করে রান্নাঘরে ঢুকে দেখছে ও ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে এরকম কচকচ কচকচ করে চিবিয়ে চিবিয়ে এরকম খাচ্ছে, ওর মুখময় এরকম রক্ত লেগে আছে। তো এটা দেখে ওর ভীষণ ভয় লাগে। ও ওর মাকে ফোন করে বলছে মা আমার না এরকম দীপার মধ্যে কিছু অ্যাবনর্মাল মনে হচ্ছে, কি করবো বলো তো? তখন ওর মা বলছে বাবু ওখানে একা একা তুই একদম রিস্ক নিস না, আর আমারও বয়স হয়েছে, স্বাভাবিকভাবে শাশুড়ি তো খুব একটা ঝামেলা নেবেন না। তো উনি সোজা বললেন যে এক কাজ কর, ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দে, ভদ্রেশ্বরে পাঠা, মনে হয় ওর কোনো মানসিক সমস্যা হয়েছে, কি হয়েছে, ওরা মেয়েকে ডাক্তার দেখিয়ে আবার পাঠাক। তো উনি বললেন যে এরকম আমি খরচ খরচা দেবো, কিন্তু আপাতত কিছুদিন ও আপনাদের ওখানে গিয়ে থাক। বাচ্চাটারও ভ্যাকেশন পড়ছিল, তো বললো যে ওরা গিয়ে ওখানে থাক এবং আপনারা একটু ট্রিটমেন্ট করান, কারণ আমি তো অফিস সামলে এতটা সময় দিতে পারছি না, আমি যে ওকে ট্রিটমেন্ট করাবো, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো, তো ওর কিছু সমস্যা হচ্ছে মানসিক। তো ওই রকম একটুখানি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, খালি এরকম পেঁচিয়ে 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 না কেমন একটা করে দোল খায়, নড়ে, আর চুলগুলোকে কটকট 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 করে মাথার উপর থেকে পাগলদের মতন ছেড়ে, আর তারপর সেই কেমন করে মানে হাত পাগুলোকে যেমন বেঁকিয়ে 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 আর মোড়া ভাঙবে, তারপর খালি বলবে কি আমাকে কাঁচা মাছ দাও না, মাছ খাবো, আমাকে কাঁচা মাছ দাও না, মাছ খাবো। তো এইভাবে কিছুদিন চলছে। তো ওকে তো ডাক্তার দেখাতেই হবে, কোনো উপায় নেই। তো ওরা শ্যামনগর আর কি বলো শ্যামনগর ব্যারাকপুরের মাঝামাঝি কোনো একটা জায়গাতে একটা খুব ভালো সাইকিয়াট্রিস্টের নাকি সন্ধান পেয়েছিল। এবার ওইখানে পৌঁছতে গেলে ওদের ভদ্রেশ্বর থেকে তেলেনিপাড়া ঘাটটা দিয়ে ওদেরকে ক্রস করতে হবে। তো ওরা কি করলো, বললো যে তাহলে ওনারা বৌদি হতেন সম্পর্কে, দাদার বউ হয় বৌদি। তো ওই বৌদি বললো যে এক কাজ করো, ওখানে অ্যাপয়েন্টমেন্ট করো শ্যামনগরে, আমি ওকে নিয়ে যাব। আর ওর হাজবেন্ড বলছি ওর বাবা আগে চলে গেছে, মেয়েটির বাবা আগে চলে গেছে, সে গিয়ে ওখানে নাম টাম সকাল থেকে লিখিয়েছে, আর ওর বৌদি ওকে পরে নিয়ে যাচ্ছে আর কি। ওই তেলেনিপাড়া ঘাটটা ক্রস করে ওরা দুজনে যাবে। তো ওই তেলেনিপাড়া ঘাটে ঢোকার মুখে আগে একটা বাজার বসে, ঠিক আছে, এবং সেই বাজারটাতে মাছ টাছগুলো বিক্রি হয়, মুসলিম ভদ্রলোকই বসেন মাছ টাছ নিয়ে। আর তার কাছাকাছি মানে যেখানে মাছটা বিক্রি করেন ওই ভদ্রলোক, তার থেকে ঠিক মানে দেখবে 2-4 হাত মানে ডিস্টেন্সে, যারা ভদ্রেশ্বরের লোকাল পার্সন তারা বুঝতে পারবে আমি কোন মসজিদের কথা বলছি, কি বুঝছি, সব ডিটেলসটাই বুঝতে পারবে। সেখান থেকে দেখবে 3-4 হাত ডিস্টেন্সেই একটা তোমার আছে, মসজিদ আছে বড়, ওই তেলেনিপাড়া ঘাটে ঢুকতে একটা মসজিদ পড়ে, আর মসজিদের পাশেই বাজার বসে, বাজারে মাছ টাছ সব বিক্রি হয়। তো ওরা যাচ্ছিল হচ্ছে অটো করে, হঠাৎ করে অটোর মধ্যে চিৎকার করে উঠেছে, এই থামো থামো থামো। এবার যথারীতি ওরা তো থতমত খেয়ে গেছে, থেমে গেছে। এবার ওই যে কোন টাইমটাই গেছে, একদম সকালে উঠে কাকু নাম লিখে এসছে, আর ওরা যাচ্ছে বিকেল, তখন ওই যে 4টে 4:30 বাজে ওই সময়টাতে। এবার থামতে বলেছে, এবার অটোওয়ালা তো থেমে গেছে, ওনার সে রীতিমতো একটা ঝাঁপ দিয়ে ওর ভেতর থেকে বেরিয়ে এরকম যে মাছওয়ালাটা মাছ বিক্রি করছিল উনার কাছে গিয়ে এরকম খপাত করে একটা মাছ তুলে নিয়ে বলছে কি আমি খাবো, আমি খাবো। বাট উনিও ভয় পেয়ে গেছেন হঠাৎ করে যে এটা আবার কি হচ্ছে। তো ওর বৌদি পেছন থেকে নেমে এসে তাড়াতাড়ি করে বলছে এই কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, ও একটু অসুস্থ, ও একটু অসুস্থ। এবার যেই এই কথাটা বলছে ও মাছটা খেতেই যাবে, এই মোমেন্টে না ওই মসজিদ থেকে না আজান দেওয়ার মতন কিছু একটা চ্যান্টিং স্টার্ট হয়েছিল। এবার যেই ওই আজান পড়াটা শুরু হলো, ও কি করলো, রেগে গেলে এরকম মাছটাকে ছুঁড়ে ওই মুসলিম ভদ্রলোকের দিকে ছুঁড়েছে। তো ওই ভদ্রলোক তখনই ওর ইকে বলছে যে আপনি কোথায় যাচ্ছেন ওনাকে নিয়ে? বলছে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। বলে মাসিমা একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন, ওকে নিয়ে আজানটা পড়তে মানে মোটামুটি ওই প্রেয়ারটা কমপ্লিট হতে ওদের ½ an hour মতো টাইম লাগবে। তো বলছে আপনি আধ ঘন্টা ওকে আমরা সবাই মিলে ধরে রাখি, ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কিচ্ছু হবে না, ওকে ওই মসজিদে মৌলভী বাবার কাছে নিয়ে চলেন। তো তখন বলছে মৌলবীর কাছে, মানে একটা শিক্ষিত পরিবার, তারা চট করে কিছু হলে তো ওইরকম মসজিদ টসজিদে নিয়ে গিয়ে ঝাড়ফুঁকের ব্যাপারে ভাবে না, তাদের চিন্তা ভাবনা অন্যরকম, তাদের হচ্ছে যে ডাক্তার দেখাবো, ওষুধপত্র খাবো, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলবে। তো উনি বারবার রিকোয়েস্ট করছেন যে আপনি একটু ধৈর্য ধরুন, ডাক্তারের কাছে তো পরেও যেতে পারবেন, কালকে চলে যাবেন, আপনি ওর বাবাকে ডাকুন, ওনার পরিস্থিতি আমার ভালো লাগছে না, ওনাকে এক্সচেঞ্জে যখন এত দূর ওই মৌলভী বাবার কাছে একটু নিয়ে যাওয়া হোক।
তো ওরা তখন উনি বৌদি ফোন করে ওর বাবাকে, ওর বাবা চলে আসে আবার ঘাট পেরিয়ে, বললো ঠিক আছে তাহলে তোরা ওখানে দাঁড়া আমি আসছি। উনি আবার ওখান থেকে যাত্রা শুরু করেন। আর এদিকে মানে রীতিমতো ওই বাজারে 3-4 জন মিলে ওকে চেপে ধরে রয়েছে, সে ওকে ধরে রাখা যাচ্ছে না। এবার ওকে টানতে টানতে মসজিদের ভেতরে নিয়ে যাবে, ওকে মসজিদের ভেতর ঢোকানো যাচ্ছে না, এত চিৎকার করছে। তারপর কোনো মতে ওকে ঠেলে ঠুলে যখন সবাই মিলে মসজিদের ভেতর ঢুকিয়েছে ও একটু শান্ত হয়েছে। এবার ওকে নিয়ে গিয়ে বসানো হয়েছে। আজান দেওয়া কমপ্লিট করে যখন ওই মৌলভী বাবা এসে বসেছেন ওর সামনে, পুরো একদম চোখটাকে না পুরো সেই বড় বড় মানে এমন দৃষ্টি দিয়ে তাকাচ্ছে যেন এক্ষুনি গিলে খেয়ে নেবে চোখ দিয়ে, এত রেগে আছে ও। এরকম করে চোখ দিয়ে তাকিয়ে বলছে কি কে তুই, কোনো উত্তর নেই। দিয়ে বলছে যে মৌলভী বাবা দেখে একটুখানি মাথায় হাত দিয়ে কি ঝাড়লেন, ঝেড়ে বললেন যে ওর অবস্থা খুব খারাপ, ওর অবস্থা খুব খারাপ, কিন্তু কি হয়েছে কি বৃত্তান্ত এক্সকিউজ মি সেটা তো আমি এইভাবে বলতে পারবো না, আমার একটু সময় লাগবে। আপনারা একটা কাজ করুন, আপনারা আমাকে কটা টাকা দিয়ে যান আর আপনারা বাড়ি চলে যান। হ্যাঁ, আপনারা বাড়ি চলে যান, আমাকে কটা টাকা দিয়ে, আমি কালকে আমারও এক গুরু আছেন তো তাকে নিয়ে আমি আপনাদের বাড়িতে আসবো, বাড়ির ঠিকানাটা দিয়ে যান। তো ওরা কিছু টাকা দিয়ে আর ওই মানে ওনাকে বাড়ির ঠিকানা দিয়ে ওরা বাড়ি চলে যায় ওকে নিয়ে। পরদিন যখন ওই মৌলভী এসছে, মানে ও ঘর থেকে ওদের ঢুকতে দেখেই ভীষণ চিৎকার শুরু করেছে, এরা কেন এসছে, এরা কেন এসছে, কি করতে এসছে। যাই হোক, তো তারপর ওদেরকে তো জোর করে ওদের সামনে এনে ওকে বসানো হয়। ওকে পুরো বেঁধে ফেলা হয়েছিল, একটা থামের সাথে ওকে বেঁধে দিতে বলে, কারণ নইলে ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না। ওকে বেঁধে দেওয়া হয়, বাঁধার পরে ওকে সমানে চার্জ করছে আর সমানে জিজ্ঞাসা করছে যে তুই কে, কোথা থেকে এসছিস, কোথা থেকে এসছিস বল, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দিয়ে চলে যা, তুই চলে যা। তখন কি বলেছে জানো, তখন বলছে আমি ওকে ছেড়ে চলে যাব মানে, স্বামী আমার, সংসার আমার, আমি ওকে ছেড়ে চলে যাব? আমি আজকে আছি, আমি সেই আঁতুর যখন ওর উঠেছে সেই আঁতুরের সময় থেকে আমি ওর সাথে আছি, আমি ওর মধ্যেই থাকি, আমি ওর সংসার করলাম, এত বছর আমি স্বামীকে সোহাগ করলাম, আমি এত দিন ধরে আমি ওর বাচ্চা করলাম, বাচ্চাটা মানুষ করলাম, ওগুলো কার? ওগুলো তো আমার, ও বাচ্চা আমার, ওই স্বামী আমার, সব আমার, ওগুলো তো ওর নয়। আর আমার এবার যাওয়ার সময় এসে গেছে, কিন্তু আমি ওকে নিয়েই যাব। এতদিন আমরা দুজনে মিলে সব সুখ ভোগ করেছি, এখন আমি কি সব সুখ ওকে ভোগ করতে দেব? কখনো দেব না। তখন মানে মৌলভী বাবা স্টান্ড, যে কি বলছে, বলছে তুই কে? তখন বলছে আমি তো একটা নাম বলেছে, আমি আর নামটা বলছি না, সে হচ্ছে দীপার ক্লাসমেট ছিল এবং একদম ওদের পাশের বাড়িতেই থাকতো, ওরা একই বছরে একসাথে এইচএস দিয়েছিল, দীপা পাশ করে গেছিল কিন্তু ওই মেয়েটা ফেল করে যায় এবং ওর দাদা বৌদি ছিল, ওর মানেটা কি, মানেটা বোঝাচ্ছি আমি, ওর দাদা বৌদি ছিল, এবার যা হয় আর কি, একে তো ভালো রেজাল্ট করতে পারেনি, তার মধ্যে দাদা বৌদি কটূক্তি করতো ইত্যাদি অত্যাচারে সেই মেয়েটি সুইসাইড করেছিল। মেয়েটা সুইসাইড করেছিল যখন দুজনে একসাথে এইচএস দিয়েছে, রেজাল্ট আউট হয়েছে তার পরপরই। তারপরেও 1-2 বছর কেটেছে, যখন দীপার দেখাশোনা চলেছে, তারপরে দীপার বিয়ে হয়েছে, তারপরও চেন্নাই চলে গেছিল, তারপরে ও যখন ঘুরে এসেছে, মানে ওই সোলটা কোথাও, ওই অতৃপ্ত সোল ছিল, তো ও তো অনেক আকাঙ্ক্ষা নিয়ে ওইভাবে সুইসাইড কমিট করেছে, তো সেই কারণে সে ওই সোলটা কিন্তু ওর বাড়িতেই ছিল, সেটা কেউ কোনোদিন বুঝতে পারেনি, সে কোনোদিন কোনো উপদ্রবও করেনি, কাজেই ওরা কোনো গাও দেয়নি, কোনো কাজ করানো বা কিচ্ছু করেনি, কিন্তু সেই সোলটা ওই বাড়িতেই ওটা এক্সিস্ট করতো। তার মানে কি হয়েছে, পরে যখন দীপার বেবিটা হয়েছে, ওই আঁতুরের সময়টা একে তখন তো বছরও ঘোরেনি, ওর গায়ে হলুদের গন্ধও কাটেনি, তার মধ্যে আবার সদ্যজাত বাচ্চা, ও এই প্রলোভন সহ্য করতে পারেনি এবং আস্তে 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 ওই তখন থেকেই ওর বক্তব্য হচ্ছে ও ওর সাথে আছে, ওই যখন ও আঁতুর তোলা হয়নি সেই সময়ে ওর ওপরে ভর করেছে, আস্তে 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 পুরোপুরিভাবে ওকে পজেস করেছে। এখন এই ডেটে দাঁড়িয়ে যে দীপাকে সবাই দেখে বা যে দীপাকে সবাই বুঝতে পারে, সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি কিন্তু ওই মেয়েটি। এইবার তখন ওদের সবার মাথায় হাত, এবার ওরা রিলেট করতে পারলো কতগুলো ব্যাপার, যে দীপা কিন্তু
চেন্নাই যাওয়ার আগে এরকম সুপার ইন্টেলিজেন্ট টাইপের মোটেই ছিল না, যে রাতারাতি মানে একটা মেয়ে খুব টেনে টুনে এইচএস পাস করা, তার কতটুকু আর জ্ঞান থাকবে যে সে রাতারাতি গিয়ে 1 মাসের মধ্যে একদম গড়গড় গড়গড় করে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলতে শুরু করে দেবে, সমস্ত রান্নাগুলোকে সুন্দরভাবে করতে শুরু করে দেবে, একা হাতে বাচ্চা মানুষ করছে, একা হাতে সমস্ত কাজ সামলাচ্ছে, কিন্তু মানে কোনোদিন কোনো কাজের জন্য মনে হয়নি যে বাড়ির কারোর ওপর ডিপেন্ডেবল বা কিছু। তাহলে তখন ওরা আস্তে আস্তে এটা রিলেট করতে পারে যে কেন ও এত এফিশিয়েন্ট হয়ে উঠেছিল হঠাৎ, এবং তখন ওরা এটা রিলেট করতে পারে যে বাচ্চা হওয়ার পর থেকে ও চেন্নাই যাওয়ার পর থেকে কিন্তু ঠাকুর পুজো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ও কিন্তু তারপর আর ঠাকুর পাকুর পুজো করতো না, এবং সবাই ভেবেছিল ঠিক আছে নাস্তিক, অনেক সময় ঠাকুর মানে না তো হতেই পারে, কিন্তু এই কারণে ও একদমই আর ঘরে না ঠাকুর কোনোদিন তুলতে পেরেছে। 11 বছর ও কোনোদিন না পুজো করেছে, ও কোনোদিন না কোনো পুজো মণ্ডপে এমনি গেছে, এই ব্যাপারগুলো কোনো অতটা গুরুত্বই দেয়নি কোনোদিন, যে ঠিক আছে ভিড়ভাড় ভালো লাগে না, হ্যান্ডেল হপিং এ যাবে না, ভালো লাগে না, অষ্টমীতে অঞ্জলি দেবে না তো দেবে না। কেউ ঘুণাক্ষরে ইভেন ওর হাজবেন্ড অব্দি বুঝতে পারেনি ওর ব্যবহারে এমন কোনো অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া ছিল না যেটা এটা মিন করে যে ওর মধ্যে কেউ কিছু আছে বা কোনো জিনিস আছে। এইবার যখন ইটস গোয়িং টু বি 12 বছর কমপ্লিট হতে যাবে, 12 বছর হতে যখন আর মাত্র 3 মাস বাকি, বলে কি যে কোনো অতৃপ্ত সোল যদি কাউকে এরকম ভাবে পজেস করে রাখে 12 বছর পর কিন্তু অটোমেটিক্যালি সেটা মুক্ত হয়ে যায়, বা ওই সোলটাকে আর ধরে রাখতে পারে না, তাকে টেনে নিয়ে চলে যায়। তো এবার যখন ওর 12 বছর পরিপূর্ণতা পেতে যাচ্ছে, তখন জাস্ট 3 মাস আগে ওর ভেতর থেকে আস্তে আস্তে এই ধরনের গুণাবলীগুলো প্রস্ফুটিত হতে শুরু করেছিল। তার আগে ওর দাবি অনুযায়ী নাকি পুরো ওই 11 বছর ছেলের বয়স, ওই 11 মানে জাস্ট আতুরের পর থেকে, আতুর উঠেছে তারপর থেকে ওই 11 বছর ধরে নাকি ওই জিনিসটা ওর ওপরে ছিল, ওর সাথে ছিল, এবং ওর দাবি জন্মে গেছে, ওর অধিকার জন্মে গেছে, চলে যাব মানে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, মেয়েটি আনম্যারিড ছিল যখন সুইসাইড করেছিল, তো আমার সবকিছু আমি কেন যাব, আমি কোথাও যাব না, আর আমি গেলে আমি কিছুতেই দীপাকে সব সুখ ভোগ করতে দেব না, আমার সব জিনিস আমি দীপাকে দিয়ে চলে যাব, আমি কোনোভাবেই যাব না। এইবার তো মৌলভী বলছে তো মারাত্মক ব্যাপার, এবার 12 বছর ধরে একসাথে থাকতে থাকতে না ও এমনভাবে ওর সোলটাকে, মানে ওর সোল, ওর বডি ওর ক্যাপচারে চলে এসেছে যে যার জন্য আর কোনোভাবেই ওটা কিছু করার পসিবল নয়। তবু শেষ চেষ্টা করার জন্য উনি তখন বললেন একটা কাজ করো, তোমরা ওর নামে ইমিডিয়েটলি ওর বাড়ির লোকের সাথে কথা বলে গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করো। তো ওর বাড়িতে বলে কোনো মতে কনভিন্স করে, যাই হোক, এবার ওরাও চট করে মানতে চাইছে না যে কবে মারা গেছে আমাদের বোন, কবে চলে গেছে, এতদিন পর হঠাৎ করে এইসব কি হচ্ছে পাগলামো, কিন্তু যাই হোক ওদেরকে জোর করেই গয়ায় ওরা পিণ্ডদান করতে নিয়ে গেল। তো যেদিন ওরা পিণ্ডদান করবে গয়াতে, তো সেদিনকে সারাদিন সকাল থেকে এদের বাড়িতে কীর্তন দিয়েছে। তো এদের বাড়িতে কীর্তন হচ্ছে, ওদিকে তোমার মানে ওর কীর্তনীয়াদের দেওয়ার জন্য ওই লুচি, তারপর তোমার বেগুনি, চাটা সব করা হচ্ছে। ও কি করেছে নাকি সকাল থেকে উঠে বসে বসে লুচির পর লুচি, বেগুনি, চা খেয়েই যাচ্ছে করতে 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 করতে, আর একজন ছিল মানে মৌলভী এখানে ছিল, মৌলভী কিন্তু যায়নি, ওরা গেছে গয়ায় পিণ্ডদান করতে, মৌলভী ওকে সমানে ওই চার্জ করে যাচ্ছে, দিয়ে বলছে যে তুই এবার বল, তুই এবার যাবি তো, ওকে ছেড়ে দিয়ে যাবি তো? তখন বলছে হ্যাঁ আমি চলে যাব। বলছে আচ্ছা তুই যে চলে যাবি কি করে বুঝবো? বলছে ওই যে আম গাছটা দেখছো, ওই আম গাছের ডাল একটা আমি ভেঙে দিয়ে আমি চলে যাব। তো আম গাছের ডাল ভেঙে দিয়ে আমি চলে যাব বারবার বলছে, আর ওরকম লুচির পর লুচি কচকচ কচকচ করে খেয়ে যাচ্ছে, আর খালি বলছে আমাকে একটু মাছ দেবে, কাঁচা মাছ দাও না খাই, আর তো আসবো না, আর তো কিছু করবো না, একটু দাও একটু খাই। তুই অনেক খাওয়া দাওয়া করে তারপরে শেষে বললো যে আমি না একটু শোবো। তখন মৌলভী বললো ঠিক আছে তুই ওই ঘরের মধ্যে ঢুকে যা, গিয়ে শুয়ে থাক, বলে দরজাটা বন্ধ করে দিয়ে উনি সামনে গেটের বাইরে বসে আছেন, আর বললো যে ওদিকে সমানে ফোন করছে যে হলো পিণ্ডদান হলো, তোরা বলছে এই তো আর একটুখানি সময় বাকি আছে, একটু অপেক্ষা করো, আর ওরা অপেক্ষা করছে। ও বলেছে গয়া পিণ্ডদান হয়ে গেলে তাহলে এখান থেকে ও চলে যাবে, আর মরমর করে আম গাছের একটা ডাল ভেঙে পড়বে। এদিকে কীর্তনীয়ারা কীর্তন করছে। হঠাৎ করে বেশ কিছুক্ষণ পর ওখান থেকে ফোন এলো যে পিণ্ডদান সম্পন্ন হলো, আর সত্যি সত্যি বাইরে একটা আম গাছ, এরকম মানে আম গাছ থেকে একটা মোটা ডাল মরমর মরমর করে মানে ভেঙে পড়লো।
কিন্তু ওরা যখন ঘরে ঢুকলো, ঘরে ঢুকে দেখলো যে মেয়েটার বডিটাও পুরো ঠান্ডা হয়ে গেছে। ও চলে তো গেল কিন্তু দীপাকে নিয়েই গেল। মানে ওটাও কখনই বললো আমাদের কিছু করার ছিল না, এটা একটা শেষ চেষ্টা ছিল মাত্র। আরো 11 বছর ধরে ওর সাথে থাকার পর ও পুরোপুরি ওর ক্যাপচারে, মানে ওর নিজস্ব যে সোলটা, সেই সোলের আর কোনো ক্যাপাসিটি ছিল না, সেই সোলের আর কোনো পাওয়ারই ছিল না, কাজেই কিচ্ছু করার ছিল না, ওকে যেতেই হতো। তো ও দীপাকে নিয়েই সঙ্গে করে চলে গেল, এই আর কি। তো তারপরে যেহেতু মানে দীপাও এইভাবে গেছিল, তো ওর নামেও পরে গয়ায় পিণ্ডদান করে দেওয়া হয়। কিন্তু এইরকম একটা মানে মর্মান্তিক ইনসিডেন্ট, সব থেকে অদ্ভুত কথা যে এত বছর, 11টা বছর ওর হাজবেন্ড বা ওর বাড়ির লোক কেউ কোনো দিন বুঝতে পারেনি, যতক্ষণ পর্যন্ত নিজে থেকে রিয়াক্ট করে কনফেস না করেছে যে আমি ওর সাথে আছি, ততদিন পর্যন্ত কেউ ধরতেও পারেনি যে ও এই জিনিসটার দ্বারা সম্পূর্ণভাবে পজেসড হয়ে আছে। কোনো অ্যাবনর্মাল বিহেভ করতো না, একদম নর্মাল থাকতো, কেউ ধরতেই পারেনি। মানে ও এনজয় করতো ওর সংসার করাটাকে, স্বামী সন্তান সবটাকে সম্পূর্ণভাবে উপভোগ করার আগে। এবার যখন 12 বছর পর ওকে চলে যেতেই হতো, তখন ওর মধ্যে একটা হিংসার বোধ তৈরি হয় যে আমি তো চলেই যাব, কিন্তু তাহলে ও কেন এনজয় করবে, তাহলে ওকে সঙ্গে করে নিয়েই যাব। তো তারপর নিয়ে চলে যায়। তো খুব কষ্টের, খুব ভয়ঙ্কর একটা ঘটনা। তোমরা অবশ্যই যারা যারা শুনছো সবার কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট যে গল্প শোনার পর শুধু ছেড়ে দেবে না, একটা অন্তত কমেন্ট ড্রপ করে দেবে প্লিজ যে তোমাদের স্টোরিটা কেমন লাগলো। আরও তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের আরও কী কী ধরনের গল্প তোমরা আমার থেকে শুনতে চাও। আর অবশ্যই তোমাদের আমাকে যদি নিজেদের কোনো স্টোরি শেয়ার করা থাকে তাহলে 8240840618 নাম্বারে আমাকে শেয়ার করবে। 8240840618 এই নাম্বারে তোমরা আমাকে নিজেদের স্টোরিও শেয়ার করতে পারো। দারুণ গল্প লিখছে তমা দত্ত, বাজে ভূত লিখছে তিতলি মুখার্জি। বেশ, আর বেশি সময় নেব না, তো আমি জাস্ট কয়েকটা কথা বলার আছে, আমি বলে এবার চলে যাব। একটু বলি যে আমার মানে ক্লাস নেওয়ার উদ্দেশ্যটা নেই, আমার যেটা হচ্ছে মানুষকে একটু সচেতন করা, ওয়ার্ন করাটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। তো আমরা যারা ইউটিউব ওয়ার্ল্ডে কাজ করি তারা মোটামুটি প্রত্যেকেই দেখেছি যে খুব কয়েকজন ছাড়া ভীষণই হাম্বল বাই নেচার, এবং প্রত্যেকে অত্যন্ত কষ্ট করে ডেডিকেশনের সাথে কাজ করে। তো এবং যার জন্য প্রত্যেকেই যখন তাদের একটা একটা ভিউয়ার কোনো একটা কমপ্লিমেন্ট দেয় বা একটু ভালো করে কথা বলে, স্বাভাবিকভাবেই না তারা তখন অ্যাপ্রিসিয়েশনটা না ভীষণ মন থেকে নিয়ে নেয় যে আমাকে এতটা ভালোবাসছে, এবং সেই ভালোবাসাটা ইন্টারনও তাদের ভিউয়ার্সদের জন্য তারা দিয়ে ফেলে। তো আমাকে কদিন আগে একটি মেয়ে আমাকে ফোন করলো, মানে বেশ কিছুদিন আগের কথা বলছি, তার সাথে আমার বেশ কিছুদিন ধরে কথা হয়েছে। তো ফোন করে আমাকে প্রথমে বললো, দিদি ভাই আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। সে হয়তো শুনছে আমার লাইফটা এখন, তো আমি তাকে শুনিয়েই বলছি, একদম তার ভয়েসটা আমি মিমিক করে বলছি, একদম এইভাবে, মানে লাইক ফুল অফ ইনোসেন্স, ছোট্ট বেবি, কিচ্ছু বোঝে না, এত ভালো এত ভালো। আমাকে বললো, দিদি ভাই তুমি এত ভালো গল্প বলো, আমার তো ভীষণ মানে ভালো লাগে, তোমাকে ভীষণ ভালোবাসি দিদি ভাই, তুমি খুব ভালো। ব্যাস হয়ে গেল, বছর 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 আমি তো ফুলে ফেপে ঢোলকিয়া হয়ে গেলাম। আমি বললাম বাবা কি ভালো, দিদি ভাইকে এত ভালোবাসে, এত পছন্দ করে, ঠিক আছে। তো তারপরে দু একটা এমনি বেনিফিটস, এই প্রমোশনাল বা কিছু, সেগুলো আমার কাছ থেকে বিনা পয়সায় কিছু সময় নেওয়া হলো। আমাদের তো এখন অসুবিধা আছে, পাচ্ছি না, তুমি একটু হেল্প করবে। হলো, আমি হেল্প করলাম, আমি নিঃস্বার্থভাবেই হেল্প করলাম, কারণ আমি যদি কারো কাছ থেকে, আমার না অত এক্সপেকটেশন নেই মানুষের থেকে, মানে যখন আমি ওই জন্য কিছু পাই, একটা ছোট থেকে ছোট লজেন্স হলেও আমি ভীষণ খুশি হয়ে যাই, বিকজ আই নেভার এক্সপেক্ট। তো যথারীতি আমাকে যে ফোন করে অ্যাপ্রিসিয়েট করা, এটাই আমার কাছে অনেক বড় ডিল, এবং সেটা করেছে, আমি ভীষণ বিগলিত হয়ে গেছি। এবার কথা হচ্ছে, বার্তা হচ্ছে, তো কদিন আগে থেকে সে একটা প্যাকনা শুরু করলো, মানে একটা নাকে কান্না। দিদি ভাই আমি ভীষণ নিপীড়িত, আমি ভীষণ অত্যাচারিত, আমার হাজবেন্ড যেন থেকেও নেই, আমাকে দেখে না, আমাকে কিছু দেয় না, আমাকে ঠকাচ্ছে, আমার বাপের বাড়ির সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, আমি বুঝতে পারছি না, আমার কেউ নেই। দিদি ভাই তুমি আমার দিদি, আমি কাকে আর মনের কথা বলবো বলো, তাই তোমাকেই ফোন করে বললাম। ব্যাস আমি তো আরও বিগলিত হয়ে গেলাম। এবার আমি তাকে যতটা পারলাম ভালো কিছু সাজেশন দেওয়া থাকলে দিলাম। আমি তাকে বললাম তুই আস্তে আস্তে ক্যারিয়ারের দিকে কনসেন্ট্রেট কর, নিজের পায়ের মাটিটা কিছুটা শক্ত হলেও তোকে অন্তত এতটা অপমান সহ্য করতে হয় না, ইত্যাদি ইত্যাদি হলো, অনেক কিছু হলো। এবার আমাকে
কদিন আগে হঠাৎ করে ফোন করলো, ফোন করে কি বলছে শোনো, আমাকে ফোন করে বলছে কি, দিদি ভাই ভীষণ বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। যে যখন বিপদে পড়ে আমাকেই ফোন করে, ভালো কথা, কি বিপদে পড়েছে এবার শোনো না। একটা জানো আমার আমার একটা কোর্স ফি, আমার কোর্স ফিটা না দিতে পারলে দিদি ভাই আমার পুরো বছরটা নষ্ট হয়ে যাবে দিদি ভাই। আমি না মানে আমি কি পাগল না, আমি কি মানে একেবারে মাথা মোটা, একবারও ভেবে দেখবো না যে একটা 30-32 বছরের মেয়ে কি সে কোর্স করছে, আগে তো সেটা আমি জাজ করবো কি কলেজ পড়ুয়া যে একটা বাচ্চা মেয়ে যে একটা বললো কোর্স ফি দিতে আমি দুরুম করে দেবো। আমি না মানে এই যে এত দিদি ভাই বলেছে আমিও একদম গলে খিচুড়ি হয়ে গেছি। হ্যাঁ মানে আমারই দোষ এটা, আমি আমার নিজেরই ক্লাস নিচ্ছি আজকে, যে একটু দিদি ভাই বললেই আমি গলে যাই। অমনি আমাকে বললো আমার কোর্স ফিটা একটু দিয়ে দেবে। তা আমি একবার জিজ্ঞাসা করলাম যে কোর্স ফিটা যে দেবো তো তোর হাজব্যান্ড কোথায়? তুমি জানো আমাকে কোনো হেল্প করছে না দিদি ভাই, আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমাকে যদি কোর্স ফিটা না দেওয়া আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। তা আমি তখন বললাম আমি তো অনলাইন ট্রানজাকশন করতে পারি না, আমার এটা একটা মাইনাস পয়েন্ট, তো একটা ঠিক আছে মানে অত তুই প্যানিক করিস না, আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তো আমার এক দাদার কাছ থেকে আমি এমনিতেই একটা পেমেন্ট পেতাম, তো আমি ওই দাদাকে বললাম দাদা ওইটা আর আমাকে পাঠাতে হবে না, তুমি একটা কাজ করো, আমি একটি মেয়ের নাম্বার তোমাকে দিচ্ছি, তুমি একটুখানি ওইখানে টাকাটা ড্রপ করে দাও। তো ওই দাদা বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, মানে আমার না দেওয়ার জন্য নয়, মানে আমার পেতাম বলে নয় আর কি, এমনি দাদাটা খুব ভালো, তো আমারই মানে আমরা সমগোত্রীয় আর কি, মানে সেনগুপ্ত। তো উনি বললেন যে হ্যাঁ মানে ওই দাদা আমাকে ভীষণ স্নেহ করেন, উনি এক কথাই বললেন যে হ্যাঁ হ্যাঁ কোনো টেনশন নেই, আমি ওকে ড্রপ করে দিচ্ছি টাকাটা। আর টাকাটা ড্রপ করলাম, টাকাটা ড্রপ করার পরে আমাকে বললো যে দিদি ভাই তুমি আজকে আমাকে যে কি বাঁচালে, আমার যে তুমি কি বড় উপকার করলে, তোমাকে আমি কি বলি, আমি দিদি ভাই তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমি বললাম, পরে বুঝলাম যে ঋণ শোধ করতে পারবো না, ইনার মিনিং হচ্ছে টাকাটা আর ফেরত দেবো না, টাকাটা কিন্তু একবার গেল মানে তোমার গেল, পরে কিন্তু আমি ওটা তোমার ফেরত দেবো না, এইটারই হচ্ছে অর্থ ঋণ শোধ করতে পারবো না। তো সেটাও আমি বুঝিনি তখন, না না ঠিক আছে এটা আর কি এমন ব্যাপার, তোর যদি এতে ইয়ারটা মানে ইয়ার লসটা না হয়। তো তারপর না আমার কেমন একটু ডাউট হলো, বললাম যে একবার ফেসবুক প্রোফাইলটা চেক করে দেখি। তো যাই হোক আমি ফেসবুক প্রোফাইলে গেলাম, ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখছি চারিদিকে তার বিয়ের ছবি ভর্তি, সবেতেই বরের কোলে উঠে, মাথায় উঠে, ঘাড়ে উঠে ফটো। তারপরে দেখি সেই বরকে নিয়ে কদিন আগে দেখছি কোথায় গেট টুগেদার পার্টি করেছে, সেখানকার ফ্যামিলি ফটো, কোথায় দেখি বরের সাথে কাশ্মীরে ঘুরতে গেছে, সেখানকার চুমু খাওয়ার ফটো। তো খুব ভালো কথা, এইগুলো নিয়ে আমার সমস্যা নেই। তা আমি বললাম যে তার বর তাকে দেখেই না, মানে ওনার ওপিনিয়ন ওয়াইজ তার বরের সাথে তার নাকি এরকম তিক্ত সম্পর্ক, কিন্তু ফেসবুক প্রোফাইলে তো বর মানে ছড়াছড়ি একেবারে, মানে কদিন আগে পর্যন্ত আপডেট। তখন আমার মনে একটা ডাউট এলো। তারপরে আমি তো আবার ভীষণ মানে যে বললাম এক আছেন মমতা দিদি, উনি দেন ভাতা আর আমি হয়েছি মহান দাতা। এবার আমার তো আবার উদার মন, আমি আবার ভাবলাম যে না অনেক সময় রিয়েল লাইফ আর রিল লাইফ তো আলাদাই হয়, আমাদের সবার লাইফে হয়তো অনেক প্রবলেমস থাকে, সেগুলো আমরা অনেক সময় পাবলিক করি না। তো হতে পারে মেয়েটি আমারই মতো ভীষণ ভালো, শুধু পজিটিভিটিটাকে নিয়েই বাঁচতে ভালোবাসে, তা ঠিক আছে হতে পারে ওর হাজবেন্ডের সাথে কোনো সমস্যা আছে, নিয়ে তো আমি আর মাথায় ঢোকাবো না ব্যাপারটা, ঠিক আছে লেট ইট গো বলে আমি ছেড়ে দিয়েছি। ঠিক 2 দিন পর বিশ্বাস করো আমার ওই দাদা আমাকে ফোন করেছেন, ফোন করে আমাকে বলছেন শ্রেয়া তোমাকে একটা কথা বলবো। আমি বললাম হ্যাঁ বলো দাদা। তো বলছে যে আচ্ছা তোমার ওই বান্ধবী না আমায় সকালবেলা ফোন করেছে। আমি ফোন করে কি বলছে? বলছে কি মানে তারও মানে তার দাদা ভাইয়ের কাছে বক্তব্য দিয়েছে, দাদা ভাই আমার না হাতে ভীষণ ব্যথা, আমার হাতে আমি নির্যাতিত, আমি নিপীড়িত, আমার হাতে কি একটা বলেছে একটা হয়েছে, ঠিক আছে সে তাকে নাকি ফটো টটো পাঠিয়েছে, তার হাত নাকি ফুলে গেছে ইত্যাদি ইত্যাদি। তো আমার দাদার কাছে আবার 1000 টাকা চেয়েছে। তো এবার দাদাটা একটু মানে উনি ভেবেছিলেন যে তলে তলে দিদি ভাই করে আর বেশি লাভ নেই, এবার দাদা ভাই করলে যদি একটু বাগিয়ে নেওয়া যায় আর কি। তো সেটা তো আর হলো না। এবার দাদা ভাই তো এসে আমাকে বলে দিল ঠিক আছে একটুখানি ওয়েট করতে হবে বাবা, একটু আর একটুখানি আসছি মাম্মা আসছি। তো একটু দাদা ভাই করে যদি কিছু বাগিয়ে নেওয়া যায় আর কি। তো এবার দাদা ভাইকে গিয়ে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছে। তো আমি এখানে একটা কথা বলছি, ও যদি আমি এতটাই গাম্বাট বুদ্ধি সম্পন্না যে আমাকে যদি ও পরের দিন আবার এসে হাতের ব্যথাটা ডাইরেক্ট বলতো না, আমি কিন্তু তাহলে হয়তো আবার সত্যিই ওকে হেল্প করে দিতাম। কিন্তু আমার মাথায় স্ট্রাইক করলো কি বলতো, এ মেয়েটা চালাক, কেননা ঘোড়া ডিঙিয়ে ঘাসটা খেতে গেল কেন?
ওর হাতে ব্যথা, তাহলে ওটা আমাকেও বলতে পারতো, ও সেটা ডাইরেক্ট একদম দাদা ভাইয়ের কাছে অ্যাপ্রোচ করেছে, ঠিক আছে। এবার গেল দাদা ভাইয়ের কাছে, দাদা ভাই আমার হাতে ভীষণ ব্যথা দাদা ভাই। এবার দিয়ে আমি তখন বললাম তো তোমার হাজব্যান্ড তোমাকে ডক্টর, আমি নিজে ফোন করলাম, দিয়ে বললাম তুমি এরকম আমার দাদাকে ফোন করছো কেন, তুমি ডাইরেক্ট তাহলে তুমি তোমার হাজব্যান্ডকে বলো, তোমার হাজব্যান্ডের ডিউটি এগুলো দেখা, এগুলোকে আমরা কি তোমার সব দায়িত্ব নেবো নাকি। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, তো আমি সেদিনকে ভীষণ বিরক্ত হয়েছিলাম। তো আমি একদম ডাইরেক্ট তাকে কল করে পরিষ্কার ভাষায় তাকে জানিয়ে দিই যে আমি এটা একদম পছন্দ করিনি, আমার সূত্রে পরিচিত আমার রিলেটিভ তাকে নিজে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করে এইভাবে টাকা চাওয়াটা এবং আমার সোর্সে চিনে একটা অন্য মানুষকে বিব্রত করা বা বিরক্ত করা আমি একদম এটা ভালোভাবে নিইনি। সুতরাং তুমি যেটা ভাবছো দাদা ভাই দিদি ভাই করে এখানে একটা গেম প্ল্যান করবে আর সেখানে চালাকি করে নাকে কান্না কেঁদে টাকা হাঁকাবে, সেটা সম্ভব নয়। তো সেটা পরিষ্কার তাকে বোঝাই এবং এটাও বলে দিই যে আমার তোমার উপর থেকে বিশ্বাসটা চলে গেল, আমি তোমাকে ফার্দার এমনিতেও আর কোনোভাবেই কোনো হেল্প করবো না, আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট ইউ। তুমি ফার্দার অন্তত, আমি একটা ইউটিউবার, আমি তোমার কোনো ঘরের লোক নই যে আমি তোমার সমস্ত কাজে তোমার পাশে দাঁড়ানোর জন্য দায়বদ্ধ, তো তুমি আমাকেও ফোন করবে না, আমার দাদাকেও ফোন করবে না। বেশ দিদি ভাই আমি ভীষণ সরি, আমি একদম বুঝতে পারিনি। আমি বললাম তুমি যথেষ্ট বুঝতে পেরেছিলে, বুঝতে পারোনি আবার কি, যদি তুমি বুঝতে না পারতে তাহলে তুমি আমাকেই ডাইরেক্ট বলতে, কিন্তু তোমার মনের মধ্যে এটা হয়েছে, তুমি ভালোই বুঝতে পেরেছো যে একবার একটা হাঁকিয়েছি আবার একটা বিগ অ্যামাউন্ট হাঁকাবো, এটা তো ঠিক হচ্ছে না, তুমি বুঝেই এটা করেছো, ঠিক আছে, ন্যাকামো করো না। আমি ডাইরেক্ট এইভাবেই বলেছি, দিয়ে আমি বললাম কিন্তু তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে তুমি এটা করবে না, এরপরে কিন্তু ফার্দার তুমি যদি এরকম করো, আমি তখন ওকে ওয়ার্নও করেছি যে ফার্দার তুমি যদি এটা করো আমি কিন্তু তাহলে তোমার একদম নাম সহ তোমাকে আমি পাবলিক করবো, যাতে তুমি এই জিনিসটা কারোর সাথে না করতে পারো। না দিদি ভাই আই এম ভেরি সরি দিদি ভাই, আমি এটা করতে চাইনি দিদি ভাই, পাই ধরছি ক্ষমা করো। তো আমি বললাম ঠিক আছে আর ন্যাগিং করো না, ইটস ওকে, লেট ইট ওভার। তো আমি ফোনটা মানে ওখানেই আর কি ওর সাথে কথোপকথন বন্ধ করলাম, হয়ে গেল ওর চ্যাপ্টার ক্লোজ। আমি জানি যে আশা করি এতটুকু ভদ্রতা থাকলে এরপরে আর এই অসভ্যতাটা সে করবে না, ঠিক আছে, হয়ে গেল। এর বিশ্বাস করবে না, ঠিক এক সপ্তাহের মাথায় আমার দাদা আমাকে আবার সকালবেলা ফোন করেছে। ঠিক ফোনটা করে আমাকে বলছে তোর এটা কে, ওটা পাগল করে দিচ্ছে আমাকে। মানে কি বলছে তোমাকে, বলছে 7-8 বার কন্টিনিউ ফোন করে গেছে আমাকে, 132টা মেসেজ করেছে। কি লিখেছে, ওনার নাকি দুপুরবেলা একটা বই ডেলিভারি আসবে এবং সেই বুকটা ডেলিভারি ওকে নিতেই হবে, যেটার কত বেশ 1500 বা 2000 এরকম দাম হবে, আমি ঠিক এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, যে ওরকম একটা বাজেটের দাম আছে। ওই টাকাটা ওর কাছে নেই, ওকে যদি ওই টাকাটা আমার দাদা না পাঠাতে পারে তাহলে ওকে সুইসাইড করতেও বাধ্য থাকবে। আমি জাস্ট ফোনটা ধরে বললাম এর তো আমার মনে হয় ওটাই করা দরকার, কারণ এরকম ভিকিরির লাইফ লিড করার থেকে তো ওটাই করে নেওয়াটা বেটার অপশন হতো না, তুই রাখ ফোনটা, আমি দেখছি। তো আমি ফোনটা রাখলাম, আমি ফোনটা করে মানে আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে তুই এই স্পর্ধাটা কোথা থেকে করলে। তখন দিদি ভাই আমার ভুল হয়ে গেছে দিদি ভাই। মানে আমি এটা জীবনে থেকে শিখলাম যে কোনো মানুষকে একবারও একদমই ফেভার করতে নেই, কারণ তুমি যেই মুহূর্তে তোমাকে ফেভার করবে না কাউকে, তো সঙ্গে সঙ্গে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে। সে তখন এটাই ধরে নেবে যে এই মানুষটা সরল সাজা। শোনো, মানুষ ভালো মানেই মানুষ কিন্তু বোকা নয়। ও যেটা ভেবেছিল যে আমরা মানে অন্তত আমার দাদাকে একটুখানি মেয়েলি ভাবে দাদা ভাই করে বলবো আমার বইয়ের টাকা দাও, আমার ডাক্তার দেখানোর টাকা দাও, আর দাদা ভাই সঙ্গে সঙ্গে আমার সাথে কথা না বলে পটাশ পটাশ করে টাকা দিয়ে দেবে, সেটা তো হলো না, এই বুদ্ধিটা তো হলো না অ্যাপ্লিকেবল। এইবারে তার আমার কাছে একটাই অনুরোধ, সে আমার হাতে পায়ে ধরে অনুরোধ করছে যে তুমি লাইভে আমার নাম করে বলো না। এবার তাহলে তোমরা কমেন্ট করো আমার নাম করে বলা উচিত কি উচিত না। ঠিক আছে চলো, আমি ওর কথাটা রেখেই দিচ্ছি। ওর নাম হচ্ছে আমি যাই হোক বললাম না, ওর কথা অনুযায়ী আমি ওর কথাটাই রাখলাম, আমি ওর নামটা হাইড করে যাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে ওর হাজব্যান্ডের উদ্দেশ্যে, কারণ আমার কাছে ওর অ্যাকাউন্টে তো টাকাটা যায়নি, গেছে হচ্ছে। এবার আমাদের ডাউটটা, আমার দাদারও ডাউটটা কেন হয়েছে, ও যে কিউআর কোডটা পাঠিয়েছে, ঠিক আছে, ও যে অ্যাকাউন্ট ডিটেলসটা পাঠিয়েছে সেটা কিন্তু আমার হাজব্যান্ডের নামে। তার মানে কি এটা ওদের হাজব্যান্ড ওয়াইফের চক্রান্ত? মানে এটা কি ওদের দুজনের মাস্টার প্ল্যান যে এরকম ভাবে বউ নাকে কাঁদবে আর বর অত্যাচার করে, বর নিপীড়িত, বর টাকা দেয় না বলে নাকে কেঁদে কেঁদে টাকাটা রোজগার করবে আর বরের অ্যাকাউন্টে টাকাটা যাবে? কারণ সমস্ত কিছু ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস গুলো কিন্তু হচ্ছে ওর হাজব্যান্ডের নামে। তো আমি ওর হাজব্যান্ডের নাম করে বলছি, কারণ আমাদের অ্যাকাউন্ট থেকে এখান থেকে ট্রানজাকশন হয়েছে সুদীপ্ত ভট্টাচার্যের কাছে। সুদীপ্ত ভট্টাচার্য ফ্রম কোন্নগর, উনি নিজেকে নাকি সাইকিয়াট্রিস্ট বলে দাবি করেন, ঠিক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে সুদীপ্ত বাবু, আপনি আপনার ওয়াইফকে কিরকম ভাবে রেখেছেন বা কি অবস্থায় ছেড়ে রেখেছেন যে যার জন্য তাকে একজন ইউটিউবার থেকে শুরু করে, ইউটিউবারের দাদার থেকে শুরু করে সব
সবার কাছে এরকম ন্যাগিং করে করে ভিক্ষা করে করে রাত দিন টাকা পয়সা চেয়ে বেড়াতে হচ্ছে? আমি এটা জানতে চাই। তো আমি জানি না যে এটা উনি ওনার অব্দি পৌঁছবে কিনা, বাট আমি এটা উইশ করছি যেন ওনার কাছে পৌঁছই, বা দরকার হলে আমি পরে ওনাকে নিজের লিঙ্কটা পাঠিয়ে দেবো। কিন্তু আমি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি ওনার নামটা তো নিলাম না, ঠিক আছে, উনি রিকোয়েস্ট করেছেন, আমি তো আবার ভীষণ ভালো মানুষ, আমি আবার রিকোয়েস্ট ফেলতে পারি না। দিদি আমার নামটা কিন্তু তুমি নিও না, ঠিক আছে, তোমার নামটা আমি নিলাম না, কিন্তু আমি ওনার হাজবেন্ডের নামটা নিয়ে বলছি, সুদীপ্ত ভট্টাচার্য, যার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করেছি, আমার কাছে সে রেকর্ড আছে, সেই ভিত্তিতে বলছি যে আপনি আপনার ওয়াইফকে কোন অবস্থায় ছেড়েছেন, নাকি এটা আপনাদের দুজনের মাস্টার প্ল্যান, নাকি আপনারা দুজনে এই জিনিসটা মানে প্ল্যান করে করছেন যে বউ না খেয়ে কেঁদে যার কাছে থেকে একটু বাগাতে পারবে, ভালো মানুষ দেখে পয়সাটা বাগাবে, আর তাতে আপনার একটুখানি সুবিধা হচ্ছে। মানে এটা আমার যতদূর মনে হয়েছে এটা দুজনের মিলিত প্ল্যানিং, কারণ উনাদের প্রোফাইল দেখলে তুমি বুঝতেই পারবে যে দুজনের মধ্যে তুখর আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তো আমি এটা আরো বেশি বললাম ওয়ার্ন করার জন্য প্রত্যেককে, যে এই ধরনের নাকে কান্না, এই ধরনের আদিক্ষেতামূলক বিহেভিয়ার, যেগুলো আমাকে, আমার লজ্জা হয় না, শিক্ষা হয় না, বারবার বারবার লোক আমাকে ঠকায়, তারপরেও আমি এইসব ফাঁদে পড়ে যাই। বাট এবার আমি প্রচন্ড প্রচন্ড ভালোভাবে শিক্ষা নিয়েছি, আমি আর কাউকে এরকমভাবে আনওয়ান্টেডলি হেল্প করতে যাব না, ঠিক আছে। এটা যদি জেনুইন কেস হতো, আমি বলে দিচ্ছি, সে এইভাবে তোমাকে ইউটিলাইজ করার চেষ্টা করতো না। এটা যদি সত্যি জেনুইন কেস হতো, মানে একবার কারোর প্রয়োজনীয়তাতে নিশ্চয়ই পাশে থাকা যেতে পারে, কিন্তু এটা মানে ও একদম আমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিল। ওর এতটা সাহস, ও তারপর থেকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া শুরু করে দিল। ও দেখলো, আর আমার সব থেকে মাথা গরম হয়েছে, ও শেষ পর্যন্ত ধমকি দিচ্ছে যে আমাকে টাকাটা না পাঠালে সুইসাইড করব। তো এইটা আমি আরোই ওই জন্য আরো লাইভ ওপেন ফোরামে বললাম যে একজন মহিলা, সে কিনা আমার তার সাথে না কোনো টার্মস আছে, আমি একজন ইউটিউবার, তাকে আমি চিনি পর্যন্ত না, সে উল্টে আমাদেরকে থ্রেট করছে যে তাদেরকে টাকা না দিলে সে নাকি সুইসাইড কমিট করবে। মানে কতটা মারাত্মক এই ডিজিটাল ক্রিমিনাল গুলো, চিন্তা করতে পারছো? তো অবভিয়াস ব্যাপার, ওনার নামে আমি একটা প্রয়োজনে জিডিও করে রাখবো যে এরকম এরকম বলছে, জানে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, আমি ডিফেন্স নিয়ে চলবো। কিন্তু সুদীপ্ত ভট্টাচার্য কোন নগর থেকে বিলং করে, যদি কেউ চেনো, প্লিজ আস্ক দ্যাট পার্সন যে কেন সে তার ওয়াইফকে এইভাবে ছেড়ে রেখেছে মার্কেটে, যেখানে তাকে এরকম চেয়ে চিনতে ভিকিরির লাইফ লিড করতে হচ্ছে, যেখানে তিনি নাকি নিজে এস্টাবলিশ সাইকিয়াট্রিস্ট। আমার অবাক লাগলো এটা শুনে, আমার অবাক লাগছে এটা শুনে, এবং আরো কষ্ট করতে হবে না কাউকে, কারণ আমি লিঙ্কটা ভাবছি ওনাকে নিজেই শেয়ার করে দেবো। ওনার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি ভাবছি নিজেই ওনার নাম্বারে একটা পিন করে লিঙ্কটা শেয়ার করবো, বলবো আপনি লাস্ট পার্টটা শুনে আমাকে উত্তরটা অবশ্যই দেবেন। তবে আমার যতদূর দৃঢ় বিশ্বাস যে উনিও সবটাই জানেন, উনার অ্যাকাউন্টেই টাকাগুলো ঢোকে, এবং উনারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ মিলে এইরকম ভাবে ফাঁদটা পেতেছেন। মাঝখান থেকে কি হলো, আমার টাকাটা গেল। উফ, ও শ্রেয়া তুমি আগে বেবিদের কাছে যাও, ওরা এবারে ওরা ইম্প্যাশেন্ট হয়ে গেছে। ঠিক আছে চলো, আর আজকে কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে একটা ছোট্ট করে মানে এটা আমি ওয়ার্নও করলাম, প্লাস আমার নিজের এটা বলা ওপেন ফোরামে দরকার ছিল বলেও আমি বললাম। তো আমার একটা ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হলো যে মানুষকে ভালোবাসলে বা মানুষকে আন্তরিকভাবে হেল্প করলে, ও যদি সেকেন্ড টাইমও আমাকে এসে বলতো আমার এতটা খারাপ লাগতো না, কিন্তু ও একদম ডাইরেক্ট একটা অপরিচিত ব্যক্তি, যাকে ও চেনে পর্যন্ত না, জাস্ট আমার থ্রুতে সে টাকাটা ট্রান্সফার করে দিয়েছিল। শুধু তার ভিত্তিতে সে কন্টিনিউ তাকে 123টা মেসেজ করেছে। কি করে এটা একটা শিক্ষিত বলে এরা নিজেদেরকে, তারা নাকি এডুকেটেড, আমি জানি না কি করে এটা করতে পারে, মানে রিডিকিউলাস। মানে বলে না চোর নিজেকে ধরা দিয়েই দেয়, তো এরা হচ্ছে সেরকমই, মানে এরা যে ফ্রড, এরা নিজেরাই সেটা বুঝিয়ে দেয় নিজেদের কৃতকার্যের মাধ্যমে। কোনো জেনুইন লোক বা কোনো ভদ্রলোক তো এটা করবে না, ঠিক আছে। তো আমার মানে এটা একটা অদ্ভুত রকম বাজে এক্সপিরিয়েন্স হলো, এবং আমি আরো ডিসাইড করে নিলাম যে আমাকে এরপর যে যতই দিদি ভাই বলো, আমি আর মন গলাবো না, দেখো, ঠিক আছে। আচ্ছা আমি চললাম এবার, গুড নাইট অল অফ ইউ, সবাই ভালো থেকো, আবার সানডেতে দেখা হচ্ছে।